সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। পিএসসি, ক্লার্কশিপ, ডব্লিউপি, কেপি, এসআই, মিসলেনিয়াস এইগুলো সব ডেসক্রিপটিভ মানের হলেও মানে মেন পেপারে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ থাকলেও প্রত্যেকটা পরীক্ষার কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি আলাদা আছে বা কোশ্চেন প্যাটার্ন এইগুলো একটু একটু আলাদা, মানে ব্যাপারগুলোকে বুঝতে হবে। তো আজকে যেটা আলোচনা করছি সম্পূর্ণটাই সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, মানে অন্য সব কম্বাইন্ড একসঙ্গে আলোচনা করছি না। মানে শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের রিপোর্ট রাইটিং এর টপিকটা নিয়ে আলোচনা করছি, যে রিপোর্ট রাইটিং বাংলা বা ইংরেজি দুটোই, মানে ইংরেজিতে রিপোর্ট বা বাংলায় প্রতিবেদন, কি রকম ধরনের টপিক আসতে পারে এবং অন্যান্য এক্সামের সাথে এর পার্থক্যটা কি এবং কিভাবে লিখতে হবে বা কতটুকু লিখতে হবে সব ব্যাপারটা আলোচনা করছি। তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্স নিতে চাও অনলাইন বা অফলাইন, তোমরা 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি এই ডেমো যে পয়েন্টটা কোশ্চেনটা দিয়ে রেখেছে বা যে আনসারটা দেখাবো তার আগে বলে দিই যে প্রতিবেদন জিনিসটা কি। যে প্রতিবেদন হচ্ছে কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনার নিরপেক্ষ বিবরণী। ঠিক আছে, দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য প্রতিবেদনের টপিক। অর্থাৎ এটা কেন লিখেছি তার কারণ, দেখো ক্লার্কশিপ যেটা, ক্লার্কশিপ হচ্ছে একটা মাধ্যমিক লেভেলে মানে মাধ্যমিক পাস যোগ্যতার, ঠিক আছে, বা হচ্ছে ক্লার্ক লেভেলের পরীক্ষা। তো এই জায়গাতে কি হচ্ছে যে যে ধরনের টপিকগুলো আসবে বা মাধ্যমিকের সিলেবাসে থাকে সেটা হচ্ছে যে ডেইলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং, অর্থাৎ দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য এই রকম প্রতিবেদন। দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য বলতে যেটা এক দুদিনের ঘটনা, কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে ঘটনাটা হয়ে গেছে এবং পাস্টে হয়ে গেছে মানে অতীতকালে হয়ে গেছে, আমরা সেটা লিখছি, সেইগুলোকে বলা হয় যে ডেইলি নিউজ পেপার। যেমন ঝড়, ফণী সাইক্লোন হতে পারে, বুলবুল সাইক্লোন, এরকম যে সমস্ত ঝড় টড় হয়েছিল সেই ঝড় নিয়ে লেখা। এইটার প্রভাব হয়তো একদিন দুদিন হতে পারে, একদিন দুদিন হয়তো প্রবল ঝড় হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা লিখছি, মানে পাস্ট টেন্সেই। বন্যা, বন্যা সংক্রান্ত সাধারণত যেমন 4-5 দিনের বা 7 দিনের ভারী বর্ষণের ফলে হতে পারে, বন্যাটা হয়তো 10-15 দিন, 20 দিন বা 1 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তো এইরকম ধরনের টপিক যখন লিখবো তার মানেটা হচ্ছে বন্যা কবে থেকে কি শুরু হয়েছে, কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ডেটাটা কালেকশন করে নিয়ে কম্পিটিটিভ লাইনে লিখতে হবে। এমনি বন্যা হয়ে গেলে কি হয়, প্রতিদিনই আপডেট পাই আমরা, প্রতিদিনের খবরাখবর পাই। কিন্তু কম্পিটিটিভে যখন দেবে তখন পুরোটাকে নিয়ে, হয়তো মালদাতে কিছুদিন আগে যে বন্যা হলো বা কেরালায় বন্যা হয়েছিল এরকম দিতে পারে। তো সেই পুরো ডেটাটাকে কালেক্ট করে নিয়ে, ঠিক আছে, অবশ্যই এগুলো পয়েন্ট মেনশন করে দেবে যদি বলা থাকে যে পার্টিকুলার এরকম, যদি অরিজিনাল যেটা হয়েছে সেই জায়গায় যদি দেওয়া থাকে, কবে থেকে হয়েছিল, কোথায় হয়েছিল, কি কি ক্ষতিগ্রস্ত, সব কোয়েশ্চনে মেনশন করা থাকবে। আর আদারওয়াইজ যদি না করা থাকে, শুধু যদি বলে যে যে কোনো একটা বন্যা নিয়ে প্রতিবেদন লিখুন, তো নিজের মন মতো যে কোনো ওখানে একটা ডেটা দিয়ে লেখা যেতে পারে। তারপরে ভূমিকম্প, ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, জাহাজ উল্টে যাওয়া, তারপরে যে বৃক্ষরোপণ অভিযান, রক্তদান শিবির, ডাকাতি, অগ্নিকাণ্ড, এই যে কটা টপিক আছে এইগুলোকেই বলা হয় দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য টপিক। ঠিক আছে, মনে মানে এর বাইরে মনে হয় না যে আসবে। হ্যাঁ, কিছু কিছু আনকমন টপিক, যেরকম একবার পুলিশের পরীক্ষা দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের লোকালের বাঘ ঢুকে পড়ে, সেরকম হতে পারে। বা এই কিছুদিন আগে যে বাঘ ধরা নিয়ে হয়েছে সেরকম ধরনের টপিক কিছু আসতে পারে, বা কারেন্ট টপিকগুলোকে ফোকাস করা হয়। কিছুদিন আগে মুম্বাইয়ে যে একটা বোট অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়েও দিতে পারে, প্লেন ক্র্যাশ হয়েছে সেটা নিয়েও থাকতে পারে। অর্থাৎ দৈনিক সংবাদপত্র মানে এই সমস্ত জিনিসগুলো, অ্যাক্সিডেন্টাল কেস বিশেষ করে বলতে পারো, সেটা ন্যাচারাল হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য দুর্ঘটনা সংক্রান্ত, এইগুলোই বেশিরভাগ ডেলি নিউজ পেপার হয়। বা কোনো এক জায়গায় ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হয়েছে, রক্তদান শিবির হয়েছে, বা প্লাস্টিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছে, বা পরিবেশ দূষণ সচেতনতা অভিযান হয়েছে, এরকম ধরনের টপিকই তোমার হচ্ছে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। এবার দেখি, চলো আলোচনা করি যে প্রতিবেদনটা তাহলে লিখতে হবে কিভাবে। যে সবার প্রথমে একটি তাৎপর্যপূর্ণ শিরোনাম, ঠিক আছে, সবার প্রথমে একটি তাৎপর্যপূর্ণ শিরোনাম ভাবতে হবে। শিরোনামটি সবসময় বর্তমান অর্থেই লেখা উচিত এবং শিরোনামটি যেন পূর্ণাঙ্গ সেন্টেন্স না হয়। অর্থাৎ আহ, আমি পাস্ট টেন্সে হয়ে গেছে সেই রকম ধরনের প্রতিবেদন লিখছি, তার মানে টাইটেলটা পাস্ট টেন্সে নয়। যে পশ্চিমবঙ্গের বন্যায় মৃত্যু হয়েছিল এতজন, এরকম নয়। ঠিক আছে, যে তোমাকে টাইটেলটা যেভাবে লিখতে হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। যে হয়তো এরকম, যে পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত 23। এই যে পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত্যু হয়েছিল 23 বলে কিন্তু লিখিনি,
পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায় মৃত হাইফেন দিয়ে হয়েছে 23, মানে টাইটেলটা তোমাকে এইভাবে লিখতে হবে শিরোনামটা। 2 নম্বর টপিক কি আছে, এই 2 নম্বর পয়েন্ট যে নিজস্ব সংবাদদাতা লিখতে হবে, তার নিচে নিজস্ব সংবাদদাতা লিখবে। তার নিচে হচ্ছে জায়গার নাম এবং হচ্ছে তারিখ দিয়ে কোলন দিয়ে শুরু করতে হবে। এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে ক্লিয়ার নয় যে কি করবে, জায়গায় XYZ নাকি কি। দেখো কোশ্চেনে যদি মেনশন করা থাকে, ভালো করে বোঝো, কোশ্চেনে যদি মেনশন করা থাকে যে কোথায় বন্যা হয়েছে বা কোথায় অগ্নিকাণ্ড হয়েছিল বা কোথায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সেই জায়গার নাম দেবে, আদারওয়াইজ তুমি XYZ ওখানে ব্যবহার করবে। কোনো ব্যক্তির নামও সরাসরি, যদি কোনো কারণের জন্য মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদাধিকারীর প্রশ্নও চলে আসে, তাহলে আমার মনে হয় সেই জায়গাতে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী এইরকম ভাবে শুধু উল্লেখ করা দরকার, নাম ওখানে নেওয়ার দরকার নেই। তারপরে চলে এসো যে কি ঘটনা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে। এই এই কটা পয়েন্টকে খুব ভালোভাবে বুঝতে হবে। কি ঘটনা, কি সম্পর্ক, কোন ঘটনা সম্পর্কে লিখছি, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এই 4টে পয়েন্ট। এবং এই 4টে পয়েন্টই প্রথমেই লেখা থাকবে ফার্স্ট প্যারাগ্রাফে। এবং এইটুকু পড়ে যেন একজন রিডার বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে, কতজন মারা গেছে বা কোথায় হয়েছিল, কখন হয়েছিল, যেন বুঝে যেতে পারে। 6 নম্বর যে প্রথম অনুচ্ছেদের মধ্যে পুরো ঘটনাটা সংক্ষেপে বলতে হবে, এটাই বলে দিলাম। পরের অনুচ্ছেদে বিস্তারিত আলোচনা করতে হবে। আর সবার শেষে প্রতিকারের উপায় বা উপসংহার নিয়ে আলোচনা করতে হবে। সাধারণত দৈনিক সংবাদপত্রের 3টি অনুচ্ছেদের মধ্যে হলে বর্তমানে পুলিশের বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে পয়েন্ট উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে অনুচ্ছেদের সংখ্যা বাড়তে পারে। তবে যেগুলো এইরকম সাধারণত নর্মাল রিপোর্ট রাইটিং, সেইগুলো 3টে ইনসিডেন্টের মধ্যে হবে। প্রথমে হচ্ছে বিস্তারিত ইন ব্রিফ আলোচনা করলাম কি হয়েছে, সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করব, থার্ড প্যারাগ্রাফে হচ্ছে এর প্রতিকারের উপায় বা কি কি মেজার টেকেন নেওয়া হয়েছে, এই সমস্ত ব্যাপার নিয়ে 3টে প্যারাগ্রাফের মধ্যে হয়। তবে যেমন পুলিশের ক্ষেত্রে এখন যে কোনো ধরনের টপিককেই ডেলি নিউজ পেপার বলে চালিয়ে দিচ্ছে, 30 নম্বর থাকছে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো অনুচ্ছেদের সংখ্যা বাড়তে পারে। তো যাই হোক, এই রিপোর্ট এবার আমাদের কি করতে হবে, অনেক অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে পারবে না। যারা যারা প্রথম এবার এই লাইনে নতুন, হয়তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, তারা কি করবে, তারা কোনো ভালো বই থেকে আগে প্রতিদিন একটা দুটো করে মুখস্থ করো এবং দেখে দেখে লেখো। এরকম ভাবে আস্তে আস্তে রপ্ত করতে হবে। বা আমি যে ধরনের টপিক গুলোকে বললাম, ঠিক আছে, এই টপিকের মধ্যেই আসার সম্ভাবনা। কারণ যেমন এর আগেবার অগ্নিকাণ্ড নিয়ে এসেছিল, হতেই পারে বা ঝড় বা বন্যা বা ভূমিকম্প বা ট্রেন অ্যাক্সিডেন্ট এরকম টাইপের দিল। তো এই কটা টপিক, প্রত্যেকটা টপিক আমি আমি সবই করাবো। পরীক্ষা প্রস্তুতি যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে হয়ে যাবে। 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও, এখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে করে নিতে পারো বা অন্য কোনো বই থেকে বা অন্য জায়গায় দেখে নিতে পারো। যে আগে প্রথমে এই প্রত্যেকটা টপিকের উপরে কিভাবে লেখা হচ্ছে সেইগুলোকে আগে রপ্ত করতে হবে, তারপরে কোশ্চেন অনুযায়ী, মানে কেমন ভাবে কোশ্চেন দিলে কতটুকু কিভাবে কি লিখতে হবে সেইগুলো পরে শিখে যাবে। তো দেখো যে কোশ্চেনটা এরকম দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে দৈনিক সংবাদপত্রের প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখুন 150 থেকে 200 শব্দের মধ্যে। দেখো নর্মাল স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে একটা রিপোর্ট রাইটিং এর 150 থেকে 200টা শব্দ, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে 1 ঘন্টায় 6টা রাইটিং মানে খুবই ডিফিকাল্ট। তো সেই কারণের জন্য এখানে ক্লার্কশিপের ক্ষেত্রে 100 থেকে 120টা এনাফ, ঠিক আছে? 100 থেকে 120টা শব্দের মধ্যে লিখলেই এনাফ। জাস্ট 4-5টা যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোকে 1-2 লাইন করে লিখে দিলেই হবে। পয়েন্ট কি দিয়েছে, জুলাই মাসে টানা 4 দিনের বৃষ্টিপাত, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর ক্ষতিগ্রস্ত এলাকা, এই 4টে জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি শুরু হয় 12 জুলাই থেকে 15 জুলাই চলে। হুগলি, শিলাবতী, রূপনারায়ণ জল উপচে পড়ে। তারপরে হচ্ছে ক্ষয়ক্ষতি, 5,000-এর বেশি গবাদি পশু ভেসে যায়, 50,000-এর বেশি গৃহহারা, যোগাযোগ বিচ্ছিন্ন, সরকারের ভূমিকা। এই কটা পয়েন্ট কি আমি দিয়েছি, এই কটা পয়েন্টের উপরে বেস করে তোমাকে রিপোর্ট রাইটিংটা লিখতে হবে। তো দেখে নাও যে এরকম পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, সেটা কোশ্চেনে তোমার পয়েন্ট থাকতেও পারে আবার নাও পারে, শুধু এরকম বলে দিতে পারে যে যে কোনো একটা বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন লিখুন, ক্ষয়ক্ষতির পরিমাণ, তারপরে কবে থেকে শুরু হয়েছিল, তারপরে কারণ কি বন্যার, এরকম দিয়েও তোমাকে দিয়ে দিতে পারে যে সরকারের পদক্ষেপ বা সরকারের ভূমিকা। এই কটা শুধু পয়েন্ট বলতে পারে, যে পার্টিকুলার কোন কোন জায়গায় হয়েছে নাও বলতে পারে সেটা। তাহলে দেখো যে কি করেছে, যে পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায় মৃত 23, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায় মৃত 23 টাইটেল শিরোনাম দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে নিজস্ব সংবাদদাতা, অনেক জায়গাতে দেখবে বিভিন্ন জায়গাতে বই একটু নিচে এরকম ভাবে ছেড়ে দিয়ে লেখা থাকে, তারপরে এখানে লেখা থাকে, সেটাও করতে পারো, অতটা অসুবিধা নেই, নিচে নিচে থাকলেও হবে, অসুবিধা নেই।
এবার আমি অ্যাড্রেসের জায়গায় কি দিয়েছি দেখো, যে কলকাতা 17 জুলাই, কলকাতা অ্যাড্রেস দিয়েছি, কারণ এমনিতেও ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বলেছে, রাজধানী এলাকা কলকাতা, তো সেই কারণে জন্য কলকাতা হিসেবে আমি লিখেছি। তারপরে যে 17ই জুলাই, অর্থাৎ 17 জুলাই ডেটটা আমি কেন দিয়েছি দেখো, কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলেছি যে 12 জুলাই থেকে 15 জুলাই, ঠিক আছে, বৃষ্টি শুরু হয়। এবার দেখো যে 12 জুলাই থেকে 15 জুলাই বৃষ্টি হয়েছিল, তার মানেই তো 16 জুলাই আমি লিখবো না, তার কারণ বৃষ্টিটা হয়েছে, তারপরে হচ্ছে জল আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বন্যার ইম্প্যাক্টটা পড়েছে, তারপরে সমস্ত ডেটা কালেক্ট করে নিয়ে তারপরে আমি লিখবো। এই কারণে যেন আমি 17 তারিখের একটা ডেট দিয়েছি, কারণ আরো একটা দিন বাদে, সেটা তুমি 19-20 তারিখেও কেউ দিতে পারতো, অসুবিধা নেই। কারণ কেউ যদি তুমি 12-13 তারিখে যদি দাও, তাহলে তো একটা প্রতিবেদন বা ওই যে ঘটনাটা বন্যাটা হয়েছে সমস্ত তথ্যটা তুমি তো পাচ্ছ না, সমস্ত তথ্য তুমি কালেকশন করতে পারছো না। তো এটাই যে 12 জুলাই থেকে 15 জুলাই তো বৃষ্টি হয়, তাহলে এরপরে বন্যার ইম্প্যাক্টটা পড়বে বিভিন্ন জায়গায়, তারপরে তথ্য কালেক্ট করে আমি লিখবো। সেই কারণে 17, 18, 19, 20 তারিখের ডেট দিলেও কোনো অসুবিধা নেই এখানে। আর সালটা এখানে দিইনি, কারণ সালটা ওটা এক কাজ করবে, যে যে দিনকে লিখছো তুমি সেদিনকারই সাল দিয়ে দাও, সেই ইয়ারেরই 2024 লিখে দাও, বা 2025 যা কিছু একটা লিখে দাও, অসুবিধা নেই, বা 2022-20 একটা কিছু সাল দিয়ে দিলাম। তো কি হচ্ছে দেখা যায়, আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস এবং সতর্কতা সত্ত্বেও জুলাই মাসের 4 দিনের প্রবল ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর জেলার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এড়ানো গেল না। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে 12ই জুলাই বিকেল 4টে থেকে বৃষ্টি শুরু হয় এবং টানা 4 দিন ধরে চলে। তার মানে প্রথমে জিনিসটা বলে দিলাম যে কবে কোথায় হয়েছে, কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কারণের জন্য হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বলে দিলাম, 12 জুলাই থেকে 4 দিন চলে, এবং কোন কোন জায়গা উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর এই সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফ চলে এসো, যে হুগলি, তারপরে যে শিলাবতী, রূপনারায়ণের মতো নদীগুলি ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে এবং সুন্দরবন, বারাসত এবং ঘাটাল, মহিষাদল সহ অন্যান্য অঞ্চলগুলি পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে। এবার ক্ষতিগ্রস্তগুলো আলোচনা করব, যে প্রচুর পরিমাণ গাছ, ইলেকট্রিক পোল রাস্তার উপর পড়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। ইতিমধ্যে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় 5,000 গবাদি পশু জলের তলিয়ে গেছে। পরের পয়েন্ট কি দিয়েছিলাম, যে সরকারের ভূমিকা, যে রাজ্য সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রান্না করা খাবার, ত্রিপল, ঔষধ এবং পানীয় জল পৌঁছে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এখনো পর্যন্ত প্রায় 50,000 জনসাধারণকে বিপজ্জনক এলাকাগুলি থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করেছেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস করার প্রতিশ্রুতি জানিয়েছেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করে সমস্ত মানুষের উদ্ধার কার্য এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থাকে সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ম্যানেজমেন্টের প্রধানের মতে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে কমপক্ষে 3 থেকে 4 দিনের কঠোর পরিশ্রম লেগে যাবে বলে জানিয়েছেন। এবার এই যে লাস্টের যে অ্যাড করে রেখেছি, মানে একটু বড় করে রেখেছি, এবার ক্লার্কশিপে লেখার জন্য এতটা বড় করে না লিখলেও হবে, লাস্টে যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফটা না লিখলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে। তবে কি বলতো, একটু বড় করে এখন করা উচিত, কারণ অনেক পয়েন্ট হতে পারে তুমি এক্সাম হলে ভুলে যাবে, তো সেই কারণে জন্য করেছি। বা সব থেকে যেটা উপযোগী, যে কোশ্চেন প্যাটার্নে যা পয়েন্ট দেওয়া থাকবে সেই টু দা পয়েন্টকে লিখতে হবে, মানে যা পয়েন্ট নেই এক্সট্রা তুমি সেই পয়েন্ট লিখলে নাম্বার পাবে না বা কম পাবে। তো সেই কারণের জন্য যত রকমের যা যা পয়েন্ট হতে পারে আমি সবটা লিখে দিয়েছি। এবার দেখা গেল পরীক্ষার হলে এতগুলো পয়েন্ট দিল না, তো তুমি সেই পয়েন্টটাকে বাদ দিয়ে দিতে পারো। আর যে চিনে রাখবে ওটাই, যে ম্যাক্সিমাম যেন 150টা ওয়ার্ড পেরিয়ে না যায়, তাছাড়া তুমি কমপ্লিট করতে পারবে না। 100, 120, 30টা ওয়ার্ডের মধ্যেই রিপোর্ট রাইটিংটা লিখতে হবে, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে। তো এই হচ্ছে একটা ডেমো রাইটিংও দেখালাম, এর পরের দিনকে একটা ইংলিশ রাইটিংও তোমাদেরকে দেখাবো, এবং ক্লার্কশিপের জন্য যারা অলরেডি ক্লাস চলছে, যারা অ্যাডমিশন নিতে চাও পরীক্ষা প্রস্তুতি অনলাইন বা অফলাইন, 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।